শাহাদাত, ভালো আছো? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? ভালো আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ স্যার, ভালো ভালো আছি। আছি। তোমরা অ্যাসাইনমেন্ট জমা দিলা কালকে? জি স্যার, দিয়েছি। তো অনেক ভিড় ছিল নাকি? স্যার আমি তো ইয়া ইয়ার মধ্যে দিয়েছি স্যার। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়েছি। আমি ও পাশের নোয়াখালী স্যার। ও লকডাউনের জন্য দিতে ও পারি। হ্যাঁ, তাহলে ঠিক আছে। আচ্ছা, শুরু করছি আজকের ক্লাস। তাহলে আমরা জীববিজ্ঞান প্রথম পত্রের 11 নম্বর অধ্যায় জীব প্রযুক্তি পড়তেছি। আজকের টপিকস গুলো হলো জিন ক্লোনিং, জীব প্রযুক্তির ব্যবহার, বিশেষ করে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির প্রয়োগ, ইন্টারফেরন্স, জিনোম সিকোয়েন্সিং, ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট। প্রথমে আমরা যে টপিকে আসবো সেটা হলো জিন ক্লোনিং। তাহলে জিন ক্লোনিং হলো কোন জীবের ডিএনএ কে পৃথক করে তা থেকে কোনো বিশেষ বৈশিষ্ট্যের কাঙ্ক্ষিত জিন চিহ্নিত করে ওই জিনকে হুবহুব কপি করা। যেমন আমরা গত ক্লাসে শিখেছিলাম যে মানব ইনসুলিনটা কিভাবে তৈরি করা যায়। তাহলে মানব ইনসুলিনকে আমরা পৃথক করে আমরা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির সাহায্যে আহ, একটা নতুন, আরো নতুন রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করতে পারলাম। তাহলে এটা এক ধরনের জিন ক্লোনিং। সহজ কথায় কোনো কাঙ্ক্ষিত জিনকে হুবহুব কপি করা বা সংক্ষেপিত করাই হলো জিন ক্লোনিং। গবেষণাগারে বিশ্লেষণ করার জন্য অথবা উন্নত মানের প্রোটিন তৈরি করার জন্য রিকম্বিনেন্ট ডিএনএ তৈরির একটি উদ্দেশ্যই হলো বিশেষ জিনের হুবহু কপি তৈরি করা। তো জিন ক্লোনিং এর জন্য জিনের উৎস হলো তিনটি উৎস থেকে পাওয়া যায়। এটা হলো বিনা ক্রাইটেরিয়ায় তৈরি। ক্রাইটেরিয়া দ্যাট মিনস হলো র্যান্ডম। আমরা তাহলে বিনা ক্রাইটেরিয়ায় তৈরি ক্রোমোজোমের খণ্ড যা ভেক্টরে অন্তর্ভুক্ত করা, এগুলো জিন লাইব্রেরিতে রক্ষিত আছে। সুনির্দিষ্ট এমআরএনএ থেকে রিভার্স ট্রান্সক্রিপশনের করা কমপ্লিমেন্টারি ডিএনএ গবেষণাগারে অর্গানিক কেমিস্টগণ কর্তৃক বিশেষ প্রক্রিয়ায় তৈরিকৃত ডিএনএ খণ্ড। তাহলে আমরা তিনটি উৎস থেকে এই জিন ক্লোনিং করতে পারি। পলিমারেজ চেন রিয়াকশন। পলিমারেজ চেন রিয়াকশন বা পিসিআর, এই জিনিসটা আসলে কি? 1984 সালে আমেরিকান বিজ্ঞানী ক্যারি মিউলিস কোষ বহির্ভূতভাবে ডিএনএ ক্লোনিং এর দ্রুততম এক পদ্ধতি আবিষ্কার করেন। এই প্রযুক্তিকে পলিমারেজ চেন রিয়াকশন বা পিসিআর বলা হয়। একটি টেস্ট টিউবে একটি জিনের বহু কপি করা যায় পিসিআর এর মাধ্যমে। প্রথমে দ্বিসূত্রক ডিএনএ কে 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একক সূত্রকে পরিণত করা হয়। ডিএনএ রেপ্লিকেশনের জন্য 5 প্রান্তে একটি প্রাইমার যুক্ত করা হয় এবং একটি আদর্শ প্রাইমার 12 থেকে 20 বেস পেয়ার পর্যন্ত লম্বা হয়ে থাকে। ডিএনএ পলিমারেজ তখন সম্পর্ক সূত্র তৈরি করে দেয়। কয়েক মিনিটেই কপি তৈরি হয়ে যায় এবং অল্প সময়ে অসংখ্য কপি তৈরি হয়ে যায়। তাহলে আমরা ডিএনএ রেপ্লিকেশন তো আমরা পড়েছিলাম। তাহলে ডিএনএ রেপ্লিকেশনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে ডিএনএ এর যে টেমপ্লেট গুলো ছিল সেই টেমপ্লেটে আমরা যখন প্রাইমার গুলো সাধারণত কি করেছিল যে নিউক্লিওটাইড সংগ্রহ করে নিয়ে এসেছিল, দেন বিভিন্ন এনজাইমের সাহায্যে সেগুলো আবার নতুন রেপ্লিকেশনের মাধ্যমে নতুন ডিএনএ তৈরি করেছিল। ঠিক একই রকম প্রক্রিয়া অবলম্বন করে এই পিসিআর এর মাধ্যমে হ্যাঁ একটা ডিএনএ সূত্রকের কয়েকটা বেস পেয়ারকে একাধিক বেস পেয়ারে কপি করতে পারে। বিভিন্ন প্রকার ক্লোনিং পদ্ধতি আছে। এর মধ্যে একটা আছে হলো ডিএনএ ক্লোনিং, আরেকটাকে বলা হচ্ছে রিপ্রোডাক্টিভ ক্লোনিং। তাহলে ডিএনএ ক্লোনিংটা কেমন? রিকম্বিনেন্ট ডিএনএ তৈরির মাধ্যমে ডিএনএ ক্লোনিং করা হয়। এই জিন ক্লোনিং নামে, এটা জিন ক্লোনিং নামেও পরিচিত। কোন জীবের কাঙ্ক্ষিত ডিএনএ খণ্ড কেটে
উপযুক্ত ব্যাকটেরিয়ামের প্লাজমিড ডিএনএ তে প্রতিস্থাপন করা হয়, ফলে প্লাজমিড ডিএনএটি একটি রিকম্বিনেন্ট ডিএনএ তে পরিণত হয়। উপযুক্ত মাধ্যমে এই রিকম্বিনেন্ট ডিএনএ যুক্ত ব্যাকটেরিয়াম আবাদ করলে অল্প সময়ে হাজার হাজার ব্যাকটেরিয়া সৃষ্টি হবে এবং প্রতিটি ব্যাকটেরিয়ামে ওই কাঙ্ক্ষিত জিন থাকবে। এভাবেই কাঙ্ক্ষিত জিনের অসংখ্য ক্লোন তৈরি করা হয়। তাহলে আমরা লাস্ট ক্লাসে তোমাদের পড়াইছিলাম যে মানব ইনসুলিন তৈরির যে প্রযুক্তি, রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং, তাহলে সেটা আসলে এক ধরনের ডিএনএ ক্লোনিং। 2 নাম্বার, রিপ্রোডাক্টিভ ক্লোনিং। জনন পদ্ধতিতে দাতা কোষে ডিএনএ এর মাধ্যমে তার হুবহু প্রতিচ্ছবি সম্পন্ন নতুন প্রজন্ম সৃষ্টি করার কৌশল হলো রিপ্রোডাক্টিভ ক্লোনিং। ডলি নামক ভেড়ার সৃষ্টি এই পদ্ধতিতে করা হয়েছে। ঠিক আছে, ডলি নামে 1996 সালে একটা ভেড়ার উৎপত্তি হয়, সেটা হলো রিপ্রোডাক্টিভ ক্লোনিং এর মাধ্যমে। তো রিপ্রোডাক্টিভ ক্লোনিং তোমাদের আমরা পড়াইনি, তো এটা সম্পর্কে যদি আমরা একটু বলি তাহলে আমরা এখানে বলতে পারি যে এটা কিভাবে করা হয়। জাস্ট একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো। তাহলে আমরা এখানে কি বলবো যে একটা দাতা ভেড়া থাকবে। দাতা ভেড়া, দাতা ভেড়া মানে হলো সেই ভেড়াটা অবশ্যই স্ত্রী ভেড়া। তাহলে স্ত্রী ভেড়ার স্তন গ্রন্থি থেকে কিছু কোষ নেওয়া হয়। ঠিক আছে, স্তন 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 গ্রন্থি থেকে কিছু কোষ নেওয়া হয় এবং সেই কোষটাকে দেখা গেল যে এরকম ক্লোনিং করার মাধ্যমে হ্যাঁ ওই দাতা ভেড়ার চেহারা সম্পূর্ণ নতুন ভেড়ার উৎপত্তি হয়, যেটা হলো ডলি। জীব প্রযুক্তির ব্যবহার বা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির প্রয়োগ। রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি হচ্ছে বর্তমান বিশ্বে বহুল আলোচিত ও অত্যন্ত সম্ভাবনাময় প্রযুক্তি বিজ্ঞান। জীবন জীবিকার প্রায় সব ক্ষেত্রেই এই প্রযুক্তির সম্ভাবনা দ্বার উন্মুক্ত। এর দ্বারা জেনেটিক মডিফিকেশন ঘটানো হয়। নিচে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির কয়েকটি প্রায়োগিক ব্যবহার নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হলো। 1 নম্বর হলো কৃষিক্ষেত্রে। কৃষিক্ষেত্রে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি সফলভাবে ব্যবহৃত হচ্ছে, যেমন ট্রান্সজেনিক উদ্ভিদ সৃষ্টিতে, গুণগত মান উন্নয়নে, সুপার রাইস বা গোল্ডেন রাইস উদ্ভাবনে, রোগ প্রতিরোধক্ষম জাত উদ্ভাবনে, নাইট্রোজেন সংবন্ধনে, দ্যুতিময় উদ্ভিদ তৈরিতে, বীজহীন ফল তৈরিতে, ট্রান্সজেনিক প্রাণী বা জিএম প্রাণী সৃষ্টিতে, ক্ষতিকর কীটপতঙ্গ রোধী উদ্ভিদ সৃষ্টিতে। তাহলে কৃষিক্ষেত্রে আমরা এই ধরনের নতুন নতুন বৈশিষ্ট্য সম্পন্ন কতগুলো উদ্ভিদ আমরা তৈরি করতে পারবো এই প্রযুক্তির সাহায্যে। এরপর আসবো আমরা জিএম ফসল বা জেনেটিক্যালি মডিফাইড ফসল। জিএম ফসল জেনেটিক মডিফিকেশনের মাধ্যমে বিভিন্ন ফসলের রোগ বালাই প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে যে ফসল উৎপাদন করা হয় তাকে জিএম ফসল বলা হয়। বিটি বেগুন, ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস নামক এক ধরনের সয়েল ব্যাকটেরিয়া থেকে ক্রিস্টাল প্রোটিন জিন ক্রিস্টাল এসি, এই প্রোটিনগুলো বেগুনের জিনোমে অন্তর্ভুক্ত করে উৎপন্ন বেগুনের নাম দেওয়া হয়েছে বিটি বেগুন। এই প্রোটিন বেগুন গাছের কচিকাণ্ড ও ফল ছিদ্রকারী পোকার কাছে বিষের মতো কাজ করে, ফলে বেগুন গাছে এই পোকার আক্রমণ থেকে রক্ষা পায়। সাধারণত যখন পোকাগুলো বেগুনের পাতায় আসে, তখন দেখা গেল যে বেগুনের পাতা বা বেগুনের ফলে যখন আসে তখন সেগুলো যখন ভক্ষণ করে, যেহেতু সেগুলোতে এই প্রোটিনটা আছে, বেগুনের পাতায় বলো বা বেগুনের ফলে বলো, ওই পোকাগুলো যখন খায় 48 ঘন্টার মধ্যে পোকাগুলো তখন মারা যায়, যার ফলে বেগুন আক্রান্ত হওয়া থেকে রক্ষা হয়। এরপর আমরা আসবো চিকিৎসা বিজ্ঞানে। চিকিৎসা বিজ্ঞানে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির প্রয়োগ। 1 নম্বরে ছিল ইনসুলিন উৎপাদন, যেটা আমরা গত ক্লাসে শিখেছিলাম। 2 নম্বর ইন্টারফেরন উৎপাদনে। ইন্টারফেরন জিনিসটা কি এটা আমরা একটু পরেই জানতেছি। ইন্টারফেরন আপাতত একটু জেনে রাখো, ইন্টারফেরন হলো এক ধরনের প্রোটিন। টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর বা সংক্ষেপে বলা হয় টিপিএ। তাহলে এই জিনিসটা কি? মানুষের রক্তনালীতে রক্ত জমাট বেঁধে স্ট্রোক করতে পারে। হ্যাঁ, যদি ব্রেনের যে ধমনী আছে, ব্রেনের ধমনীর নাম হলো ক্যারোটিড ধমনী, সেই ক্যারোটিড ধমনীতে যদি রক্ত জমাট বেঁধে যায় কোনো কারণে, তাহলে দেখা গেল স্ট্রোক হতে পারে। আবার হৃৎপিণ্ডের যে করোনারি ধমনী আছে, সেখানে যদি কোনো কারণে রক্ত জমাট বেঁধে যায়, তাহলে হৃৎপিণ্ডের অ্যাটাক বা হার্ট অ্যাটাক হতে পারে। সাথে সাথে জমাট বাঁধা রক্ত গলিয়ে দিতে পারলে রোগী সুস্থ হয়ে ওঠে। তাই 1970 সালে প্রথম ব্যাকটেরিয়া কোষ থেকে স্ট্রেপ্টোকাইনেস এনজাইম পাওয়া গেল, যা দিয়ে
রক্ত জমাট বাঁধা, জমাট বাঁধা রক্তকে গলিয়ে দেওয়া যায়। তাহলে এক ধরনের ব্যাকটেরিয়াতে একটা এনজাইম আছে, সেই এনজাইম গুলো যদি আমরা ওই হার্টের যেখানে রক্ত জমাট বেঁধেছে বা ব্রেনের যে ক্যারোটিড ধমনী সেখানে যে রক্ত জমাট বেঁধেছে সেখানে যদি আমরা দিতে পারি তাহলে আহ, জমাট বাঁধা রক্ত গলে যায়। কিন্তু এই প্রোটিনটি মানুষের নিজস্ব প্রোটিন নয়, বিধায় দেহে বহু পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করে। যেহেতু প্রোটিনটা ছিল ব্যাকটেরিয়ার, মানুষের এই প্রোটিনটা নয়, এই কারণে সেই প্রোটিন প্রোটিন বা এনজাইমটা যদি মানুষের দেওয়া হতো তাহলে মানুষের অনেক সাইড ইফেক্ট দেখা যেত। মানুষের রক্তে এমনিতেই প্লাজমিন এনজাইম থাকে, যা প্লাজমিনোজেন অবস্থায় বিরাজ করে। প্লাজমিনোজেন নিষ্ক্রিয় অবস্থায় থাকে। প্লাজমিনোজেনকে কর্মক্ষম অবস্থায় আনতে হলে টিপি এর দরকার হয়, অর্থাৎ টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটরের দরকার হয়। হার্ট অ্যাটাক বা স্ট্রোক এর রোগীর রক্তনালীতে টিপিএ ইনজেক্ট করলে রক্তের ব্লক বিগলিত হয়ে যায় এবং রোগী সুস্থ হয়ে ওঠে। টিপিএ নিঃসরণকারী জিন মানুষের দেহ থেকে নেওয়া হয় বলে এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না। তাহলে আমরা যখন এই টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভিটর উৎপাদনকারী জিন মানুষের দেহ থেকে নিয়ে সেটা যদি আমরা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির সাহায্যে তৈরি করে রাখতে পারি, এবং সেটা অ্যাম্পুলে ভরে রাখলাম, যখন কারো হয়তো এরকম হৃৎপিণ্ডের রক্তনালীতে বা ব্রেনের রক্তনালীতে যদি মানে তার যদি সাময়িক স্ট্রোক হয় বা সাময়িক হার্ট অ্যাটাক হয়, যার ফলে আমরা যদি ডাক্তারের শরণাপন্ন হয় বা হাসপাতালে গিয়ে সেই টিপিএ যদি আমরা ইনজেক্ট আকারে তাকে দিতে পারি, তাহলে দেখা যাবে তার হৃৎপিণ্ডের যেখানে রক্ত জমাট বেঁধেছে বা ব্রেনের রক্তনালী যেখানে রক্ত জমাট বেঁধেছে সেই ইনজেকশনের ওষুধগুলো তখন কি করবে, সেই জমাট বাঁধা রক্তগুলোকে গলিয়ে ফেলবে, যার ফলে আবার রক্ত চলাচল স্বাভাবিক হবে, সে সুস্থ হয়ে উঠবে। তাহলে এটা একটা খুবই স্যার একটা একটু মানে ওই যে বললেন পার্শ্ব প্রতিক্রিয়া হয় বিভিন্ন, হ্যাঁ ওটা হ্যাঁ কিভাবে দূর হয়? পার্শ্ব প্রতিক্রিয়া হবে ওটা, যেহেতু আগে এটা তৈরি করা হয়েছিল ব্যাকটেরিয়া থেকে। ব্যাকটেরিয়াটা ছিল স্ট্রেপ্টোকাইনেজ এনজাইম, ব্যাকটেরিয়া থেকে যে আমরা এটা নিয়েছিলাম সেটা ছিল স্ট্রেপ্টোকাইনেজ এনজাইম। যেহেতু এটা উৎপন্ন হলো ব্যাকটেরিয়া থেকে, মানুষ থেকে নয়, প্রথম যে যেটা উৎপন্ন হয়েছিল সেটা ব্যাকটেরিয়া থেকে, সেটা কিন্তু মানুষ থেকে তৈরি হয় নাই, মানুষ থেকে তৈরি হয়েছে অনেক পরে। তাহলে ওই ব্যাকটেরিয়া থেকে তৈরিকৃত যে ওষুধটা ছিল বা এনজাইমটা ছিল, সেটা যদি আমরা ইনজেক্ট আকারে মানুষের দেহে দিতাম তখন পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। এই জন্য পরবর্তীতে মানুষের দেহ থেকে এই টিপিএটা তৈরি করা হয়েছে। এবং যেহেতু মানুষের দেহ থেকে এটা তৈরি করা হয়েছে এবং এটা যখন আমরা ইনজেক্ট আকারে মানুষকে দিব, তখন পার্শ্ব প্রতিক্রিয়াটা অনেক কম হবে। বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। প্লাজমিনোজেন। আচ্ছা, এরপরে আসবো ইরিথ্রোপোটিন তৈরি, সংক্ষেপে আমরা বলবো ইপিও। তাহলে আমাদের বৃক্কে বা আমাদের কিডনিতে ইরিথ্রোপয়েটিন নামক একটি হরমোন তৈরি করে, যা রক্ত প্রবাহের সাথে বোন ম্যারো বা মেরু যেটা আমরা বলি মেরু রজ্জু, আমাদের হাড়ের ভিতরে এই বোন ম্যারো গুলো থাকে, এই বোন ম্যারোতে প্রবেশ করে। ইপিও বোন ম্যারো কোষকে বিভাজনে উদ্দীপ্ত করে এবং প্রচুর আরবিসি বা লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়। তাহলে এই ইরিথ্রোপয়েটিন একটা খুবই কার্যকরী প্রোটিন বা হরমোন। এই হরমোনটা যদি আমাদের বোন ম্যারোতে প্রবেশ করে, তাহলে বোন ম্যারো আরো লোহিত রক্তকণিকা তৈরিতে উৎসাহী হয়। যাদের কিডনি বিকল হয়ে যায় বা প্রায় অকেজ হয়ে পড়ে তাদের নিয়মিত ডায়ালিসিস করতে হয়। আর ডায়ালিসিসের সময় এই হরমোনও রক্ত থেকে বের হয়ে যায়, ফলে রোগীর দেহে আর বেশি একেবারেই কমে যায়, রোগী তাই রক্ত শূন্যতায় ভোগে। যেহেতু কিডনি অকেজ হয়ে পড়েছে, এই কারণে যে হরমোন যেগুলো কিডনি তৈরি করে সেই উৎপন্ন হরমোন গুলো বোন ম্যারোতে ভালোভাবে পৌঁছাতে পারে না, যার কারণে বোন ম্যারো মনে করে যে দেহে স্বাভাবিকভাবেই আর বেশি আছে, কিন্তু আসলে আর বেশি আস্তে আস্তে কমে যাচ্ছে। কিন্তু সেটা বোন ম্যারো বুঝতে পারছে না। বোন ম্যারোকে অ্যাক্টিভ করার জন্য এই হরমোন গুলো দরকার। যেহেতু কিডনি অকেজ হয়ে যাচ্ছে বা কিডনি ডায়ালাইসিস করতে হচ্ছে, এই কারণে দেখা গেল তার আর বেশি একেবারেই কমে যাচ্ছে। বর্তমানে হাজার হাজার কিডনি রোগীকে রক্ত শূন্যতা দূরীকরণার্থে ইকোলাই থেকে উৎপন্ন ইপিও ইনজেকশন দেওয়া হচ্ছে। এটা এখনো মানুষ থেকে এটা তৈরি করা হয় নাই, এটা ব্যাকটেরিয়া থেকেই এটা তৈরি করা হচ্ছে। কাজেই এর সাইড ইফেক্ট অবশ্যই আছে। যেটা মানুষ থেকে তৈরি করা হবে সেটার সাইড ইফেক্ট কম। জিন থেরাপি, কোন নির্দিষ্ট রোগ উৎপাদনের জন্য দায়ী ত্রুটিপূর্ণ জিনকে সঠিক করার পদ্ধতি হলো জিন থেরাপি। ত্রুটিপূর্ণ জিনকে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কেটে সরিয়ে দিয়ে ওই জায়গায় কারেক্টেড জিন প্রবেশ করানোর মাধ্যমে কাজটি সম্পন্ন করা হয়। তাহলে
আমাদের অনেক সময় দেখা গেলো যে আমরা যখন আমাদের দেহে যখন ডিএনএ রেপ্লিকেশন হয়, আর এই ডিএনএ রেপ্লিকেশন হওয়ার ফলে দেখা গেলো যে হাজারে একটা হয়তো এরকম ভুল হতে পারে, যে একটা ভুল নিউক্লিওটাইড আমাদের ডিএনএ রেপ্লিকেশনের সময় চলে আসতে পারে। তো সেগুলোকেও ঠিক করা যায় এই জিন থেরাপি প্রযুক্তির সাহায্যে। হেপাটাইটিস বি ভাইরাসের অ্যান্টিজেন তৈরির জন্য টিএমবির মাধ্যমে তামাক গাছে প্রবেশ করিয়ে তামাককে হেপাটাইটিস বি ভ্যাকসিন উপযোগী করা হয়েছে। মলিকুলার ফার্মিং, তাহলে এটাও আরেকটা প্রয়োগ, রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির প্রয়োগ। ট্রান্সজেনিক প্রাণী উদ্ভাবনের মাধ্যমে তাদেরকে বায়োরিয়েক্টর হিসেবে ব্যবহার করা হচ্ছে। এই ধরনের প্রাণী থেকে প্রাপ্ত দুধ, রক্ত ও মলমূত্র থেকে প্রয়োজনীয় ওষুধ আহরণ করা হয়ে থাকে। তাহলে আমরা যখন রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির সাহায্যে আমরা যদি উন্নত জাতের বা উন্নত বৈশিষ্ট্যের কোনো গরু বা ছাগল এগুলো বা আমরা তৈরি করি, এবং সেগুলো থেকে যখন আমরা দুধ আহরণ করব বা তাদের রক্ত আহরণ করব, সেগুলো সেই দুধ বা রক্ত বা মলমূত্র থেকে বিভিন্ন ওষুধ তৈরির উপাদান বা কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়। বায়োফার্মিং, যখন ফার্মাসিউটিক্যাল দ্রব্য বড় মাত্রায় উৎপাদন করা হয় তখন তাকে বায়োফার্মিং বলে। যেমন জীবন রক্ষাকারী অ্যান্টিথ্রম্বিন এখন অতি অল্প সময়ে ছাগলের মাধ্যমে উৎপাদন করা হচ্ছে। বা আমরা এখন যেটা আমরা বলতেছি যে করোনা ভাইরাসের যে টিকা, যেমন ভারতের সিরাম ইনস্টিটিউট, ওটা একটা বায়োফার্মিং, বড় একটা প্রজেক্ট বা বড় ওখানে টিকা তৈরির জন্য একটা বড় বায়োফার্মিং বলা যায় সেটাকে। পরিবেশ ব্যবস্থাপনায় যেসব ব্যবস্থা গ্রহণের মাধ্যমে পরিবেশকে উন্নত করা যায়, পরিবেশ দূষণকারী উপাদান সমূহকে নিয়ন্ত্রণ ও পুনঃ প্রক্রিয়াজাত করে ব্যবহার করা যায়, তাকে পরিবেশ ব্যবস্থাপনা বলে। পরিবেশ ব্যবস্থাপনায় জীব ও প্রযুক্তির ব্যবহার নিচে দেওয়া হলো। কলকারখানা ও খনি থেকে নির্গত বর্জ্য দূষণ রোধে, সমুদ্রে নির্গত তেল পরিশোধনে, পয়ঃবর্জ্য বা সুয়েজ আত্তীকরণে। আচ্ছা, এরপর আমরা বলেছিলাম যে ইন্টারফেরন, এটা আমি পরে তোমাদের বোঝাবো। এখন আমরা সেটা আসছি যে ইন্টারফেরন, ইন্টারফেরন জিনিসটা এখন আমরা বোঝাবো। তাহলে ইন্টারফেরন আসলে কি? ইন্টারফেরন হলো এক ধরনের উচ্চ আণবিক ওজন সম্পন্ন প্রোটিন, যা ক্যান্সার কোষের বৃদ্ধি ও ভাইরাসের বংশবৃদ্ধিতে বাধা দেয়। বহিরাগত ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, বিষ, অন্য কোনো বস্তু ইত্যাদির আক্রমণ থেকে রক্ষা করার জন্য প্রতিটি মানবদেহে একটি নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা থাকে। এটি হলো দেহের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ তন্ত্র। ইন্টারফেরন হলো প্রোটিন জাতীয় রাসায়নিক প্রতিরক্ষামূলক অস্ত্র, যা দেহের ইমিউন সিস্টেমের অন্তর্গত। কোনো দেহকোষে বিশেষ ভাইরাস দ্বারা সংক্রমিত হলে তার প্রতি সাড়া দিয়ে সংক্রমিত কোষ ইন্টারফেরন নামক রাসায়নিক পদার্থ ক্ষরণ করে। নিঃসৃত ইন্টারফেরন আক্রমণকারী ভাইরাসের প্রোটিন সংশ্লেষ প্রক্রিয়া বন্ধ করে দেয়, ফলে ভাইরাসটি আর সংখ্যা বৃদ্ধি করতে পারে না এবং পরবর্তী কোষগুলোকে আর আক্রমণ করতে পারে না। কাজেই সংক্রমিত কোষের চারপাশে কোষগুলো ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পায়, অধিকন্তু এরা ভাইরাসের প্রতিরোধক্ষম হয়ে ওঠে। কাজেই ইন্টারফেরনের কাজ হলো আক্রমণকারী ভাইরাসের সংখ্যা বৃদ্ধি বন্ধ করে দেওয়া এবং সুস্থ কোষগুলোকে ভাইরাস প্রতিরোধক্ষম করে গড়ে তোলা ও ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা করা। ব্রিটিশ বিজ্ঞানী এলিক আইজাক অ্যান্ড জিন লিন্ডারম্যান 1957 সালে ইন্টারফেরন আবিষ্কার করেন। ইন্টারফেরন তৈরির প্রক্রিয়াটি নিম্নরূপ। মানুষের ফাইব্রোব্লাস্ট কোষ থেকে ডিএনএ আহরণ করা হয় এবং তা থেকে ইন্টারফেরন কোড বহনকারী জিন পৃথক করা হয়। একটি উপযুক্ত প্লাজমিডকে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটা হয়। এবার ইন্টারফেরন উৎপাদনকারী যে জিন, সেই জিন অংশকে ডিএনএ লাইগেজ এনজাইমের সাহায্যে প্লাজমিডের কাটা অংশে সংযুক্ত করা হয়, যার ফলে রিকম্বিনেন্ট ডিএনএ অণু তৈরি হয়ে যায়। এবার এই ইন্টারফেরন জিন সহ রিকম্বিনেন্ট ডিএনএ কে একটা পোষক ব্যাকটেরিয়া ইকোলাই প্রবেশ করানো হয়। তারপরে আবাদ মাধ্যমে সেই ট্রান্সফর্ম ব্যাকটেরিয়া বা জি ইকোলাই ব্যাকটেরিয়া, সে ব্যাপক বংশবৃদ্ধি করা হয় কালচার মিডিয়াতে। ইকোলাই কর্তৃক উৎপাদিত ইন্টারফেরন আবাদ মাধ্যমে নিঃসৃত হয়। আবাদ মাধ্যম থেকে ইন্টারফেরন পৃথক করে বিশুদ্ধ করা হয়। বিশুদ্ধকৃত ইন্টারফেরন বিশেষ পদ্ধতিতে সংরক্ষণ ও বাজারজাত করা হয়। এরূপ একটি ইন্টারফেরনের বাণিজ্যিক নাম হলো বিটাফেরন। তাহলে এই আমরা যে ইন্টারফেরন প্রযুক্তিটা শিখলাম, এটাও কিন্তু এই মানব ইনসুলিন তৈরির মতোই
পর্যায়ক্রমে কতগুলো ধাপ। ঠিক আছে, আসলে প্রত্যেকটা রিকম্বিনেন্ট ডিএনএ তৈরির যে ধাপগুলো সেগুলো সব একই। স্যার ইন্টারফেরন এই যে প্রোটিন আছে এটা তো আমাদের দেহেই থাকে মানুষের। হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের দেহেই থাকে, মানুষের তখন দেহেই থাকে। ভাইরাস আসলেও ওটা নিশ্চিত হয় না? হ্যাঁ, তাহলে ভাইরাস স্যার আবার আসলে এটা মানে না ভাইরাস মনে করো এটা আবার আমাদের দেহে, উৎপাদন করতে হয় কেন? না আমাদের দেহে মনে করো ভাইরাস প্রবেশ করেছে। হ্যাঁ, আমাদের যদি দেহের ইমিউন সিস্টেম অ্যাক্টিভ থাকে, ভালো থাকে, তাহলে আমরা আমাদের দেহ কি করবে, এরকম ইন্টারফেরন ক্ষরণ করতে থাকবে। অনেক সময় জি স্যার। মানুষের দেহটা, দেখা গেলো যে এক একজনের দেহ এক এক রকম ইমিউনিটি শো করে। হ্যাঁ, দেখা গেলো যে একই ভাইরাস আমাদের পরিবারের 4 জনের মধ্যেই ঢুকলো, কিন্তু হয়তো আমি আক্রান্ত হয়ে গেলাম, বাকি 3 জন আক্রান্ত হলো না। কাজেই বুঝতে হবে যে তাদের জি স্যার, ইন্টারফেরন ওই গুলো। যারা আক্রান্ত হয়েছে তাদের জন্য ওষুধ হিসেবে এটা উৎপাদন করতে হ্যাঁ 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 আর হ্যাঁ, কি এরকম। এবার বুঝতে পেরেছো। হ্যাঁ, এখন যেহেতু আমি আক্রান্ত হয়ে যাচ্ছি, পরবর্তীতে যাতে আমি আক্রান্ত না হয়, তাহলে আমাকে ইন্টারফেরন ইনজেকশন নিতে হবে। বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, এবার আমরা আসবো জিনোম সিকুয়েন্সিং। ডিএনএ অণুর অনুদৈর্ঘ্যে এটিজিসি বেসগুলো কোন অনুক্রমে সজ্জিত থাকে তা হলো জিনোম সিকোয়েন্স। আর এই সিকোয়েন্সটি উদ্ঘাটন করাই হলো জিনোম সিকোয়েন্সিং বা ডিএনএ সিকোয়েন্সিং। এটা আসলে কেমন, আমি যখন কথা বলতেছি, এই কথা বলার জন্য আমাদের কতগুলো ডিএনএর ভিতরে যে এটিজিসি বেস গুলো আছে এগুলো সজ্জিত আছে। এই জন্য আমার কথাগুলো বা আমার ভয়েস গুলো একরকম। হ্যাঁ, তোমরা হয়তো কথা বলতেছো, তোমাদের কথাগুলো একরকম, আমার মতো নয়। কেন আমার মতো নয়? কারণ হলো যে আমার যে ডিএনএ এর মধ্যে যে এটিজিসি এর বিন্যাস এবং তোমাদের কথা বলার জন্য দায়ী যে ডিএনএ গুলো আছে, তার মধ্যে এটিজিসি এর বিন্যাস আলাদা। সংখ্যা হয়তো একই আছে, ধরে নাও আমার কথা বলার জন্য দায়ী যে ডিএনএ টা আছে সেখানে ধরে নাও 1 লাখ বেস পেয়ার আছে। তোমাদের ক্ষেত্রেও ঠিক 1 লাখ বেস পেয়ার আছে, কিন্তু সংখ্যা একই থাকলেও তাদের মধ্যে যে বিন্যাস, আমার হয়তো এটিজিসি আছে, তোমাদের হয়তো টিজিএসি আছে, বা কারো হয়তো জিসিটিএ আছে। এরকম ভাবে বিন্যাস আছে, যার কারণে হ্যাঁ এক একজনের কথা, এক একজনের হাসি, এক একজনের চলাফেরা এক এক রকম। হ্যাঁ, এটাকে আমরা কি বলবো, এটা উদ্ঘাটন করাই হলো জিনোম সিকোয়েন্সিং। তাহলে অর্থাৎ একটি ডিএনএ স্ট্র্যান্ডের বেস পেয়ার সাজানো ক্রম যে প্রক্রিয়া নির্ণয় করা হয় তাকে ডিএনএ সিকোয়েন্সিং বলে। ডক্টর এফ স্যাঙ্গার জিনোম সিকোয়েন্সিং এর প্রবর্তক। জিনোম সিকোয়েন্সিং প্রক্রিয়া প্রাথমিকভাবে নির্দিষ্ট ডিএনএ অণুকে রিএজেন্ট সমেত 4টি টেস্ট টিউবে ভাগ করে দেওয়া হয়, যেখানে বিক্রিয়ার মাধ্যমে প্রতিটি ডিএনএ খণ্ডের এটিজিসি রেসিডিউ শনাক্ত করবে। জেল ইলেকট্রোফোরেসিস পদ্ধতিতে পাশাপাশি 4টি বিক্রিয়ার প্রতিটিকে পৃথক করা হয় এবং রেডিও অ্যাক্টিভ ব্যান্ডের স্থান ও পরিমাণ থেকে সিকোয়েন্স নির্ণয় করা হয়। কম্পিউটার নিয়ন্ত্রিত এক্স রে স্ক্যানার ব্যবহার করে ইলেকট্রোফোরেসিসের রেজাল্টের বিশ্লেষণ ও ব্যাখ্যা করা হয়। তো আমরা যখন ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট করব তখন এটা সম্পর্কে আরেকটু আইডিয়া পাবো। চিকিৎসা বিজ্ঞানে জিনোম সিকোয়েন্সিং এর প্রয়োগ করে বর্তমানে বিভিন্ন বংশগত রোগ নির্ণয় করে জিন থেরাপির মাধ্যমে এসব রোগের চিকিৎসা করা হচ্ছে। কৃষি বিজ্ঞানে জিনোম সিকোয়েন্সিং প্রযুক্তি ব্যবহার করে বা প্রয়োগ করে বর্তমানে কৃষিক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে। অণুজীবের জিনোম সিকোয়েন্সিং দ্বারা সুনির্দিষ্ট সংখ্যক জিন প্রয়োগ করে রোগ বালাই প্রতিরোধী ফসলি উদ্ভিদ সৃষ্টি করা হয়েছে। বাংলাদেশের বিজ্ঞানী ডক্টর মাকসুদুল আলম ও তার সহযোগীরা তুষা পাটের জিনোম সিকোয়েন্সিং তথা পাটের জিনোম রহস্য উন্মোচন করেছেন। পাটের বেস পেয়ার হলো 120 কোটি। পাটের বেস পেয়ার 120 কোটি। বুঝতে পেরেছো? তাহলে ডক্টর মাকসুদুল আলম উনি হলো প্রখ্যাত বিজ্ঞানী, বাংলাদেশের প্রখ্যাত বিজ্ঞানী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছিলেন। হ্যাঁ, তো উনি হলো আহ, কয়েক বছর আগে মারা গেছেন। আমি ওনাকে দেখেছি, অবশ্য ওনাকে দেখার সৌভাগ্য হয়েছে। এবং এই ডক্টর মাসুদুল আলম শুধু যে পাটের জিনোম রহস্য উন্মোচন করেছেন তা না, তিনি কিন্তু পেঁপে, তারপর হলো ছত্রাক, হ্যাঁ, তারপর হলো রাবার, এই সমস্ত উদ্ভিদেরও জিনোম রহস্য উন্মোচন করেছেন। এই মাসুদুল আলম এর এর নাম শুনেছো কখনো? শোনো নাই? জি স্যার, শুনেছি। আচ্ছা, জি এটা ওনার আরো একটা তোমাদের পরিচয় দিই। হ্যাঁ, ওনার আরো একটা পরিচয়, উনি হলো আমাদের যে কলেজে, ঢাকা সিটি কলেজের বিলকিস বানু ম্যাডাম আছে, ওনার খালাতো ভাই। বুঝতে পেরেছো? তো যাই হোক, উনি যদি বেঁচে থাকতেন, ভবিষ্যতে আমাদের জন্য একটা অ্যাসেট হতো এবং তিনি কিন্তু নোবেল প্রাইজ পেতেন। তো যাই হোক,
এখন আমরা আসবো জিন অনুসন্ধান ও শনাক্তকরণে। জীবের জিনোম সিকোয়েন্সিং করে কাঙ্ক্ষিত জিনের অবস্থান অনুসন্ধান ও শনাক্ত করা যায়। এরূপ কাঙ্ক্ষিত জিন হচ্ছে বিটা ক্যারোটিন জিন, ইনসুলিন উৎপাদনকারী জিন ইত্যাদি। ফরেনসিক বিজ্ঞানে অপরাধী শনাক্তকরণে, কৃতিত্ব নির্ধারণে, স্বজন নির্ধারণে, শ্রেণীবিন্যাসের স্তর নির্ধারণে, শ্রেণীবিন্যাস প্রক্রিয়ায় বৈশিষ্ট্যের মিল নির্ধারণে। এই যে ফরেনসিক বিজ্ঞান যেটা বললাম, এটা হলো ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট। ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট আমরা এখনো বুঝি নাই, ওটা আমরা একটু পরে বুঝতেছি। তাহলে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট যদি আমাদের জানা থাকে, তাহলে আমরা এই সমস্ত কাজ করতে পারবো। ক্যান্সার গবেষণায়, ক্যান্সার গবেষণা এবং তা নির্ণয়ে সবচেয়ে দ্রুত ও সফল ব্যবহার হচ্ছে জিনোম সিকোয়েন্সিং। সোমাটিক ভেরিয়েশন ডিটেকশন, টিউমার ভেরিয়েশন ডিটেকশন ইত্যাদি ক্যান্সার সংক্রান্ত গবেষণায় এই প্রযুক্তি প্রয়োগ করা হয়। তো আমরা এবার আসছি ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট। হ্যাঁ, এই জিনিসটা আসলে কি? কোন জীবের ডিএনএ কে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কর্তন করা হয় এবং কর্তন করে ডিএনএ এর কতগুলো খন্ড খন্ড করা হয়। এবার জেল ইলেকট্রোফোরেসিস এর মাধ্যমে যে ফটোগ্রাফিক বিন্যাস বা ছাপ পাওয়া যায় তাকে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট বলে। ডিএনএ প্রোফাইল বলে বা ডিএনএ প্রোফাইল বলে। ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট প্রত্যেক ব্যক্তির সুনির্দিষ্ট ও সক্রিয়। প্রথমে কোন জীব তথা মানুষের সম্পূর্ণ ডিএনএ সংগ্রহ করে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটা হয়। পরবর্তীতে জেল ইলেকট্রোফোরেসিসের মাধ্যমে জেল স্তরের উপর চালনা করা হয় সেই ডিএনএ খণ্ডগুলোর উপরে। ফলে সেখানে ডিএনএ খণ্ডগুলো ক্রমান্বয়ে বড় থেকে ছোট হিসেবে কতগুলো সারিবদ্ধ ব্যান্ড হিসেবে জমা হবে। বিশেষ ফটোগ্রাফিক পদ্ধতি দ্বারা ব্যান্ডগুলোর প্রকৃতি ও পারস্পরিক অবস্থান জানা যায়। প্রত্যেক জীব তথা মানুষের ডিএনএ খণ্ডগুলোর এমন ফটোগ্রাফিক বিন্যাস বা চিত্রকে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট বলা হয় বা ডিএনএ প্রোফাইল বলে। তাহলে আমরা এরকম জেল ইলেকট্রোফোরেসিস চালনার মাধ্যমে আমরা মানুষের ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট গুলো আমরা নিতে পারি। তো আসলে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টটা আমরা কি কি উপায়ে নিতে পারি, কারো জানা আছে? তোমরা কিন্তু যারা হয়তো সিম রেজিস্ট্রেশন করেছো, তারা কিন্তু সবাই অলরেডি ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট সরকারের কাছে দিয়েছো। আরো আরো এরকম মাধ্যম আছে, আর কি কি মাধ্যম আছে যার মাধ্যমে সরকার আমাদের কাছ থেকে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট দিতে পারে? কারো জানা আছে আর মাধ্যমগুলো কি কি? একটা তো বলে দিলাম, সিম রেজিস্ট্রেশন, বায়োমেট্রিক। আর ওই যে এখন ন্যাশনাল আইডি কার্ড, এনআইডি কার্ড হ্যাঁ বানাতে কি লাগে হ্যাঁ হ্যাঁ ফিঙ্গারপ্রিন্ট। হ্যাঁ হ্যাঁ, এনআইডি কার্ড বানাতে লাগবে। আরেকটা হলো আর কি কি অপশন আছে? তাহলে একটা গেল এনআইডি কার্ড বানানোর সময়, একটা গেল বায়োমেট্রিক সিম রেজিস্ট্রেশন, 3 নম্বর পাসপোর্ট। হ্যাঁ, তুমি যদি পাসপোর্ট করতে যাও তাহলে তোমাকে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। তাহলে এটা গেল 3টা, বুঝতে পেরেছো? তাহলে এইভাবে আমরা আমরা এখন পর্যন্ত এই 3টা পর্যন্ত আমরা জানি। হ্যাঁ, ভবিষ্যতে এরকমও হতে পারে, দেখা গেলো যে কলেজে ভর্তি হতে আসছো বা হয়তো কোনো চাকরিতে জয়েন করতে যাচ্ছ, তখন তোমাকে এই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সেখানে ভর্তি হতে হবে বা চাকরিতে জয়েন করতে হবে। এরকম ভবিষ্যতে চলে আসবে। এটা কেন করে? হ্যাঁ, দেখা গেলো যে হয়তো কারো দ্বারা কোনো যদি ক্রাইম হয়, আর আমাদের এই ডিএনএ যে ডাটা ব্যাংক আছে, ফিঙ্গারপ্রিন্টের যে ডাটা ব্যাংক আছে, সেটা যদি সরকারের কাছে জমা থাকে, তাহলে কে এই ক্রাইম গুলো করতেছে বা কে অপরাধ গুলো করতেছে, হ্যাঁ, তাকে আইডেন্টিফাই করা সহজেই শনাক্ত করা সহজ হবে। হ্যাঁ, এই জন্য সরকারের কাছে ফিঙ্গারপ্রিন্ট ডাটা অবশ্যই একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। এবং সেই ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট আমরা কি করে বুঝতে পারবো? মনে করো কেউ অপরাধ করে হয়তো কোনো একটা বিল্ডিং এ কোনো একটা ফ্ল্যাটে অপরাধ করে চলে গেছে, তাহলে তার ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট আমরা কিভাবে পাবো? হ্যাঁ, সে হয়তো যাকে খুন করেছে বা যাকে হয়তো চাকু মেরেছে, দেখা গেলো যে তার সাথে ধস্তাধস্তি হয়েছে, যার কারণে দেখা গেল যে দেওয়ালে যদি তার হাতটা ঠেকে, হ্যাঁ, দেওয়ালে হাতটা যদি ঘর্ষণ লাগে, তাহলে দেওয়ালে তার কিছু কোষ লেগে থাকবে, সেই কোষ থেকে আমরা ডিএনএ পেতে পারি। বা হয়তো তার চুল পড়ে যেতে পারে মেঝেতে, সেই চুল থেকেও আমরা এই ডিএনএ ফিঙ্গারপ্রিন্টটা পেতে পারি। ঠিক আছে, এখন তাকে ধরবো কি করে? এখন সে যদি তার মোবাইল সে যদি ব্যবহার করে, তাহলে তো তার অবশ্যই ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট আমাদের কাছে সংরক্ষণ আছে বা সরকারের কাছে সংরক্ষণ আছে, তাকে ধরা খুব সহজ হয়ে যাবে। তাহলে এইভাবে কিন্তু আমরা অপরাধী শনাক্তকরণে
পিতৃত্ব নির্ধারণে ভূমিকা রাখতে পারবে এই ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট। তো আমরা এখন একটা নমুনা প্রশ্নে যাব। সবাই নমুনা প্রশ্নটা ভালো করে বোঝো। বিজ্ঞানীরা অনেক গবেষণার মাধ্যমে এক ধরনের পদ্ধতি উদ্ভাবন করেছেন, যার মাধ্যমে অতি অল্প সময়ে জীবাণুমুক্ত ও একই বৈশিষ্ট্য সম্পন্ন উন্নত জাতের চারা উৎপাদন করা যায়। উন্নত জাতের উদ্ভিদ উদ্ভাবনের পাশাপাশি বিজ্ঞানীরা মানব কল্যাণে আরো একটি প্রযুক্তি উদ্ভাবন করেছে, যা মানুষের রক্তে গ্লুকোজের স্বাভাবিক মাত্রা নিয়ন্ত্রণের জন্য দায়ী, হরমোন তৈরিতে সক্ষম। তাহলে প্রথমে আমরা আসবো জিন ক্লোনিং কি। তাহলে জিন ক্লোনিং কি আমরা আজকেই পড়ালাম, সংজ্ঞাটা লিখে দিলেই হবে। জিন ক্লোনিং এর সংজ্ঞাটা লিখে দিলেই হবে। খ নম্বর হলো জিন প্রকৌশলে ব্যবহৃত অণুজীবের ক্রোমোজোম বহির্ভূত বৃত্তাকার অংশের বৈশিষ্ট্য লিখো। তাহলে এটা কার বৈশিষ্ট্য চাওয়া হয়েছে, কেউ বলতে পারবা? এখানে বলা হয়েছে জিন প্রকৌশলে ব্যবহৃত অণুজীব, অণুজীব মানে ব্যাকটেরিয়া। তাহলে ব্যাকটেরিয়ার ক্রোমোজোম বহির্ভূত বৃত্তাকার একটা অংশ ছিল, সেই ক্রোমোজোম প্লাজমিড ডিএনএ। গুড। তাহলে প্লাজমিড ডিএনএ লিখলে 1 মার্ক, এবং প্লাজমিড ডিএনএ এর কয়টা বৈশিষ্ট্য, 2-3টা বৈশিষ্ট্য লিখে দিবে। তাহলেই হয়ে গেল। এবার আসবে গ নাম্বার, উদ্দীপকের প্রথমোক্ত পদ্ধতির গুরুত্ব উল্লেখপূর্বক প্রক্রিয়াটি সংক্ষেপে বর্ণনা করো। তাহলে উদ্দীপকে প্রথমোক্ত পদ্ধতিটি কি ছিল? এখানে বলা হয়েছে যে অতি অল্প সময়ে জীবাণুমুক্ত ও একই বৈশিষ্ট্য সম্পন্ন উন্নত জাতের চারা উৎপাদন করা যায়। তাহলে এমন একটা পদ্ধতি আবিষ্কার হয়েছে, টিস্যু কালচার পদ্ধতি। হ্যাঁ, তাহলে টিস্যু কালচার পদ্ধতি প্রথমে লিখবা, তারপরে লিখবা টিস্যু কালচার পদ্ধতির গুরুত্ব, কয়টা গুরুত্ব লিখে দিবা। লিখে টিস্যু কালচার পদ্ধতির যে ধাপগুলো আছে, 7টা বা 8টা ধাপ আছে, সেই 8টা ধাপ সংক্ষেপে লিখে দিবা। এরপরে আসছে মানে বর্ণনা, সংক্ষেপে বর্ণনা করে লিখে দিবা। হ, উদ্দীপকে উল্লিখিত হরমোনটি, তাহলে ওখানে গ্লুকোজ নিয়ন্ত্রণের যে হরমোনটা ছিল, সেই হরমোনটার নাম কি? ইনসুলিন। ইনসুলিন। হ্যাঁ, ইনসুলিন হরমোনটির উৎপত্তি স্থল কি বলবা? কোথায় উৎপত্তি স্থল ছিল? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। আরেকটু ডিটেলস, আমি তো ডিটেলস আকারেই তোমাদের বলেছিলাম যে অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এর বিটা কোষ, এবং বিটা কোষের কত নম্বর ক্রোমোজোম? 11 নং ক্রোমোজোমের খাটো। হ্যাঁ, 11 নং ক্রোমোজোমের খাটো বাহুর শীর্ষে 153টি নাইট্রোজেনাস বেস নিয়ে গঠিত যে হরমোন, তার নাম, হরমোন উৎপাদনকারী জিন, তার নাম হলো ইনসুলিন। আচ্ছা, এটা উল্লেখপূর্বক তা উৎপাদনের প্রক্রিয়াটি সংক্ষেপে বর্ণনা করো। তাহলে উৎপাদনের প্রক্রিয়া তো আমি পড়াইছি, তাহলে ওই ওখানেও 7টা বা 8টা ধাপ আছে, ওই 8টা ধাপ তোমাকে ডিসক্রাইব করতে হবে। তাহলে এই ছিল হলো ইনসুলিন উৎপাদনের রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। আচ্ছা, এখন হলো এই চ্যাপ্টার মোটামুটি শেষ হলো। এখন মোটামুটি 7 মিনিট সময় আছে, কারো কোথাও প্রবলেম থাকলে বলো। কারো কোথাও প্রবলেম আছে? জিএমও বলতে কি বোঝায়? জিএমও এর পুরো নাম কি? স্যার জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। আচ্ছা, প্লাজমিডের উদ্ভাবক কে, বা প্লাজমিড কে আবিষ্কার করেছেন? লেডারবার্গ। আচ্ছা, আরেকটা কথা, যে বায়োটেকনোলজি শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেছিলেন? স্যার হাঙ্গেরীয় বিজ্ঞানী কার্ল এরিকি। টিস্যু কালচারের জনক কে ছিলেন? টিস্যু কালচারের জনক কে ছিলেন? গটলিয়েব হ্যাভারল্যান্ড। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, আরেকটা কথা বলি, যে এখানে আমি এটা লিখছি, এটা আরেকটা আমি লিখি। আচ্ছা, জৈব কাঁচি, বা জৈবিক কাঁচি কাকে বলা হয়? জৈবিক কাঁচি কাকে বলা হয়, বলতে পারো কেউ? রেস্ট্রিকশন এনজাইম। এই যে এখানে আমি একটা ওয়ার্ড লিখলাম, হুই, WHEY। হুই কি?
কেউ পারবা? হুই কি? এটা তোমাদের পড়ায়নি, পড়ানোর বাইরে আমি একটা কোশ্চেন করলাম, তবে এই চ্যাপ্টারে আছে। এটা হলো যে দুগ্ধ যে বর্জ্য আছে, দুগ্ধ বর্জ্যে এটা উৎপন্ন হয় হুই। আচ্ছা, ভেক্টর কি? ভেক্টর, ভেক্টর কাকে বলে? ভেক্টর বা বাহক কাকে বলে? প্লাজমিড ডিএনএ কে ভেক্টর বা বাহক হলো প্লাজমিড ডিএনএ। কেন তাকে ভেক্টর বা বাহক বলা হয়? কারণ আমরা জানি যে কাঙ্ক্ষিত জিন বা কাঙ্ক্ষিত ডিএনএ কে প্লাজমিড ডিএনএ তার মধ্যে আহ, সংযুক্ত করে নাই, এবং সেই প্লাজমিড ডিএনএ কাঙ্ক্ষিত জিনকে যেহেতু বহন করতেছে, এই জন্য প্লাজমিড ডিএনএ কে ভেক্টর বলা হয়। আমরা ভেক্টর বলে আরো একটা ভেক্টর আরো একটা চ্যাপ্টারে আমরা পড়েছিলাম, সেটা কোন চ্যাপ্টারে কেউ বলতে পারবা? ভেক্টর কথাটা আরো একটা চ্যাপ্টারে আমরা পড়েছিলাম, অণুজীব চ্যাপ্টারে, অণুজীব চ্যাপ্টারে আমরা পড়েছিলাম। অণুজীব চ্যাপ্টারে আমরা ভেক্টর কাকে বলেছিলাম, কারো মনে আছে? অণুজীব চ্যাপ্টারে আমরা একটা জীবকে ভেক্টর বলেছিলাম, সেই জীবটার নাম কি? ম্যালেরিয়া পরজীবী কে বহন করে? ম্যালেরিয়া পরজীবী কে বহন করে? অ্যানোফিলিস মশকি। তাহলে অ্যানোফিলিস মশকিও ওয়ান টাইপ অফ ভেক্টর। তাহলে যারা অণুজীব বহন করবে, হ্যাঁ, তাদেরকেও ভেক্টর বলা যায়। এডিস মশা, মশকি বা অ্যানোফিলিস মশকি, এরাও ভেক্টর। আচ্ছা, তোমাদের সম্ভবত আজকে আমরা ফার্স্ট ইয়ারের শেষ ক্লাস, তোমাদের যে শর্ট সিলেবাস ছিল সেই শর্ট সিলেবাসের আলোকে আমরা শেষ করেছি। তোমরা কি সবাই জানো শর্ট সিলেবাসে কয়টা অধ্যায় আছে? শর্ট সিলেবাসে কয়টা অধ্যায় আছে এটা কি তোমাদের জানা আছে? হ্যালো, বলছি শর্ট সিলেবাসে কয়টা অধ্যায় আছে এটা কি তোমাদের জানা আছে? স্যার 60টা। হ্যাঁ, 60টা অধ্যায় আছে। তাহলে 60টা অধ্যায় তোমরা ভালো করে পড়তে থাকো। আর ফার্স্ট ইয়ারের সম্ভবত আজকে শেষ ক্লাস, আমরা নেক্সট ক্লাস থেকে আমরা ইস্যু ইস্যু করব, সেকেন্ড ইয়ার শুরু করব। সেকেন্ড ইয়ার স্যার কোন স্যারের বইটা কিনলে ভালো সেকেন্ড হবে? ইয়ার তোমরা আব্দুল আলিম, প্রফেসর আব্দুল আলিম, হ্যাঁ, উনি হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, ওনার বইটা ফলো করতে পারো। আর গাজী আজমল স্যার আছে, গাজী আজমল স্যারের বইটাও ফলো করতে পারো। এই দুইটা বই ফলো করলেই হবে। একটা হলো আব্দুল আলিম, আর আরেকটা হলো গাজী আজমল স্যার। আর আরো একটা বই আছে প্রফেসর হাবিবা বেগম, প্রফেসর হাবিবা বেগমের একটা বই আছে, হ্যাঁ, ওই বইটাও মোটামুটি ভালো। তো আর কারো কারো কোনো প্রশ্ন আছে? আর তোমাদের পরিবারের সবাই ভালো আছো? সবাই, মা বাবা ভাই বোন সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো স্যার। যাক, আলহামদুলিল্লাহ। তো সবাই সাবধানে থাকো, নিরাপদে থাকো, হ্যাঁ, আর স্বাস্থ্যবিধি অনুসরণ করে চলো। এটা আমাদের চলতেই হবে, এখন এটা কিছু করার নাই। আর আমরা হলাম গরিব দেশ, আমাদেরকে হয়তো ধনী দেশগুলো টিকা দিতে অনিচ্ছুক, এই কারণে হয়তো আমরা টিকা পাচ্ছি না। যাই হোক, আল্লাহ আমাদেরকে রক্ষা করবে। তো সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।